আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত স্মৃতিচিহ্ন নামক যে কবিতাটি রয়েছে কামিনী রায় রচিত, এই স্মৃতিচিহ্ন কবিতার অনুশীলনীর সমস্ত প্রশ্নের হাতে কলমে সমাধান করে দেবো। সুতরাং তোমরা সময় নষ্ট না করে খাতা এবং পেন নিয়ে বসবে। দেখো, আজকে আমার কবিতার বিষয় হলো স্মৃতিচিহ্ন কবিতার অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর। কিন্তু এই ভিডিওটি শুরু করার আগে সকলের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা এই অনুশীলনীর প্রশ্ন উত্তরের ভিডিও দেখছো তারা এই অনুশীলনীর প্রশ্ন উত্তরের ভিডিও দেখার আগে স্মৃতিচিহ্ন কবিতাটি পাঠ করে তার বিষয়বস্তুটা আগে ভালো করে বুঝে নেবে। কারণ তোমরা যদি বিষয়বস্তুটা সুন্দর করে বুঝে নিতে পারো তাহলে এই প্রশ্নের উত্তরগুলো করা তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে। তার জন্য স্মৃতিচিহ্ন কবিতার বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমার আগেরই বানানো ভিডিও রয়েছে, সেই ভিডিওটি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো শুরু করব মূল ভিডিও। তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো শুরু করছি স্মৃতিচিহ্ন কবিতার অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর। দেখো, আমাদের প্রথমেই অনুশীলনীতে প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো এখানে আমাদের ক দাগে যে প্রশ্নটি বলেছে সেটা হলো, মহৎ মানুষের জীবন কথা আমরা পাঠ করে থাকি কেন? মহৎ মানুষের জীবন কথা আমরা কেন পাঠ করি, এটা আমাদের প্রশ্ন। তো এর উত্তর হবে, মহৎ মানুষের জীবন কথা জীবনে বাঁচার ক্ষেত্রে সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করে। মহৎ মানুষের জীবন কথা জীবনে বাঁচার ক্ষেত্রে সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করে এবং পরবর্তীকালের মানুষদের অনুপ্রেরণা হয়ে ওঠে এই মহৎ মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করে থাকি। এরপরে খ দাগের প্রশ্ন, অত্যাচারী কোন কোন সাম্রাজ্যলোভী জাতির কথা তুমি ইতিহাস পড়ে জেনেছো? এর উত্তর হবে, ইংরেজ, পর্তুগিজ প্রভৃতি সাম্রাজ্যলোভী জাতির কথা আমি ইতিহাস পড়ে জেনেছি। তারপরের প্রশ্ন, অতীত ইতিহাসের ধূসর হয়ে আসা কোন স্মারক সৌধ মিনার তুমি দেখেছো? অতীত ইতিহাসে ধূসর হয়ে আসা কোন স্মারক অথবা সৌধ অথবা মিনার তুমি দেখেছো? অর্থাৎ পুরনো স্মৃতিসৌধ বা মিনার যেটি তুমি দেখেছো তার নামকরণ করতে হবে। তোমরা যদি দেখে থাকো এরকম কোনো মিনার, তো তা উত্তরটা সেই হিসেবে লিখতে পারো বা এখান থেকেও লিখতে পারো যে কলকাতার শহীদ মিনার আমি দেখেছি। এরপর ঘ দাগের প্রশ্ন, তোমার দৃষ্টিতে কাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত? এর উত্তর হবে, যে সমস্ত মানুষ অপরের কল্যাণের জন্য, পৃথিবীর কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। যে সমস্ত মানুষ অপরের কল্যাণের জন্য, পৃথিবীর কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আমার দৃষ্টিতে তাদেরকে সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত। এরপরে উমদাগের প্রশ্ন, মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন? এর উত্তর হবে, যে সকল মানুষ আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও নিজেই নিজের মহিমা প্রচারে উৎসাহী, যে সকল মানুষ আত্মকেন্দ্রিক অর্থাৎ নিজের কথা ভাবে শুধু, স্বার্থপর যে শুধু নিজের স্বার্থের কথা ভাবে, ও নিজেই নিজের মহিমা প্রচারে উৎসাহী অর্থাৎ নিজের গুণগান নিজেই প্রচার করতে উৎসাহী, তারাই নিজেদের স্মরণীয় করে রাখতে চায়। যারা প্রকৃত অর্থে মানুষের কল্যাণের জন্য কাজ করেন, সমাজের কল্যাণের জন্য কাজ করেন, তারা কর্মের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকেন। অর্থাৎ যে সমস্ত মানুষ অপরের কল্যাণের জন্য প্রকৃত অর্থেই কাজ করেন তারা কিন্তু নিজের মহিমা নিজে প্রচার করেন না, তারা শুধু মানুষের জন্য কাজই করে যান। এর ফলে তারা মানুষের হৃদয় আসনে অধিষ্ঠিত হয়ে থাকেন। এরপর দেখো, অনুশীলনীতে আমাদের অল্প কিছু শব্দার্থ রয়েছে, এগুলো অবশ্যই পড়ে নেবে। হর্ম মানে হচ্ছে অট্টালিকা, স্টক প্রস্তরে মানে ইট পাথরে, ভূমি মানে মাটি, এবং কাল নদী মানে সময়ের স্রোত। এই কটা পড়ে নেবে। তারপরে আমাদের এক দাগে বলেছে, নিচের বিবৃতিগুলোর মধ্যে যেগুলি ঠিক
তাদের পাশে টিক চিহ্ন, আর যেগুলি ভুল তাদের পাশে ক্রস চিহ্ন অর্থাৎ কাঁটা চিহ্ন দিতে হবে। তো আমাদের একের এক দাগের প্রশ্ন বলেছে, ইট পাথরে গড়া সৌধ কাউকে চিরস্মরণীয় করে রাখে না। এটা ঠিক কথা, একদম ঠিক কথা। একের এক দাগ টিক হবে। তো একের দুই দাগ, যারা নিজেদের সৌধ গড়ে কীর্তিকে অমর করে রাখতে চান তারা বরেণ্য। এটা ভুল কথা। যারা নিজেদের সৌধ গড়ে কীর্তিকে অমর করে রাখতে চান তারা বরেণ্য, এটা ভুল। একের তিন দাগ, সাধারণ মানুষের মনে যারা স্থান পেয়েছে তাদের নাম ভেসে যায়। এটাও ভুল। তো এটা ক্রস চিহ্ন দিতে হবে। একের চার, এমন বহু সহায় সম্বলহীন দরিদ্র মানুষ আছেন মহাকাল যাদের স্মৃতি মুছে দিতে পারেনি। এটা ঠিক হবে। এমন বহু সহায় সম্বলহীন দরিদ্র মানুষ আছে মহাকাল যাদের স্মৃতি মুছে দিতে পারেনি, কারণ তারা কর্মের মাধ্যমে মানুষের মনে স্থান লাভ করেছে, এই জন্য মহাকাল তাদের স্মৃতি মুছে দিতে পারেনি, এর জন্য এটা হবে ঠিক। তারপরে একের পাঁচ দাগ, মানব হৃদয়ভূমি অধিকার করতে হলে মানুষের কল্যাণকর কাজ করতে হবে। এটা অবশ্যই ঠিক। এরপর দুই দাগে বলেছে যে কবিতা থেকে শব্দ চয়ন করে নিচের প্রদত্ত কবিতাংশের শূন্যস্থান পূরণ করা, অর্থাৎ এখানে কবিতাংশই দেওয়া রয়েছে শূন্যস্থান দিয়ে, তো শূন্যস্থান আমাদের কবিতা থেকে খুঁজে নিয়ে পূরণ করতে হবে। তো ওরা ভেবেছিল ড্যাশ আপনার নাম, ওরা ভেবেছিল, এটার উত্তর হবে মনে, মনে আপনার নাম, ওরা ভেবেছিল মনে আপনার নাম। তারপরে মনোহর ড্যাশ, মনোহরের পরে হবে হর্মরূপে, ময়ময় জফালা রেফ, ময়ময় জফালা রেফ, রয় দীর্ঘ পয়কারে পে, হর্মরূপে। তো এই মনোহরের পরে হবে হর্মরূপে, মনোহর হর্মরূপে বিশাল, বিশালের পরে আবার শূন্যস্থান, তো বিশালের পরে হবে অক্ষরে, বিশাল অক্ষরে। তারপরে ইষ্টক প্রস্তরে, পয়রফলা দন্ত শয়তয় রয়কারে রে, প্রস্তরে, ইষ্টক এখানে হবে প্রস্তরে। তারপরে রচি চিরদিন তরে, রচি চিরদিনের পরে এখানে কি হবে তরে, রয়কারে রে, তরে। তারপরে রেখে যাবে, এখানে শূন্যস্থানে হবে রেখে যাবে। তাহলে কি হবে, ওরা ভেবেছিল মনে আপনার নাম, মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে, ইষ্টক প্রস্তরে, রচি চিরদিনতরে, রেখে যাবে। এরপর আমাদের রয়েছে তিন দাগে আমাদের কি বলেছে, তিন দাগে আমাদের বলা হয়েছে যে নিচে দেওয়া শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। নিচে দেওয়া শব্দগুলির বিপরীতার্থক শব্দ আমাদের লিখতে হবে। তো পরপর আমি লিখেছি, দেখো মনোহর এর বিপরীত হবে কুৎসিত, মনোহরের বিপরীত কুৎসিত। বিশাল এর বিপরীত ক্ষুদ্র, বিশালের বিপরীত ক্ষুদ্র। মূঢ় এটার বিপরীত হবে চতুর, মূঢ়র বিপরীত চতুর অর্থাৎ চালাক। ব্যর্থর বিপরীত সফল। ভগ্নর বিপরীত অভগ্ন। লুপ্ত এর বিপরীত পুনরুজ্জীবিত, লুপ্ত অর্থাৎ যেটি লুপ্ত হয়ে গেছে, যেটি এখন আর নেই, তো এই লুপ্ত এর বিপরীত পুনরুজ্জীবিত। শুষ্ক এর বিপরীত তরল। অধিকারের বিপরীত অনধিকার। দৃঢ়র বিপরীত শিথিল। ক্ষুণ্ণ এর অক্ষুণ্ণ এর বিপরীত ক্ষুণ্ণ, অক্ষুণ্ণ এর বিপরীত কি ক্ষুণ্ণ। ধৌত এর বিপরীত অধৌত। নিত্য এটার বিপরীত হচ্ছে অনিত্য। এরপর আমাদের বলছে যে চার দাগে নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। তাহলে বিশেষ্য কি, বিশেষ্যটা হচ্ছে কোনো স্থান, কাল, পাত্র, ব্যক্তি, বস্তু, জাতি ইত্যাদির নাম বোঝালে সেটা হচ্ছে বিশেষ্য। আর সেই বিশেষ্য পদগুলির দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝালে সেটা হয় বিশেষণ। তো আমাদের বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তরিত করতে হবে, আর বিশেষণ থেকে বিশেষ্যে রূপান্তরিত করতে হবে। তো এগুলির উত্তর এমন হবে, নাম নামী, মনোহর মনোহারিত্ব, প্রস্তর প্রস্তরীভূত, মূঢ়তা, ব্যর্থতা, ভগ্ন ভগ্নাংশ। তারপরে স্তূপীকৃত, স্মৃতি স্মার্ত, এটার বানানটা দেখো, স্বয়ময় আকার তয়রেপ। স্মার্ত আমরা লিখছি কিন্তু আমরা উচ্চারণ করব স্মার্ত, মটা লুপ্ত ম। তারপরে রক্ষণীয়, মানবিক, হৃদয় হার্দ, দেখো বানানটা আমরা কে লিখছি, হয়াকারে হা, দয়রেপ জফালা, হার্দ, হৃদয় হার্দ। তারপরে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত, দৃঢ়তা, দরিদ্র দারিদ্র।
এরপর 5 দাগে বলেছে নিচের শব্দগুলিকে বাক্যে ব্যবহার করো, অর্থাৎ আমাদের নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে হবে। তো অক্ষর দিয়ে বাক্য রচনা আমি কি লিখেছি, তোমরা এগুলো নিজেদের মতন করেও করতে পারো। অক্ষর দিয়ে বাক্য রচনা হবে, ইংরেজি অক্ষরে অনেক নিজের নাম লিখলো, ইংরেজি অক্ষরে অনেক নিজের নাম লিখলো। চিরদিন দিয়ে বাক্য রচনা, যারা অপরের কল্যাণের জন্য কাজ করে, যারা অপরের কল্যাণের জন্য কাজ করে মানুষ তাদের চিরদিন মনে রাখে, মানুষ তাদের চিরদিন মনে রাখে। স্মৃতি দিয়ে বাক্য রচনা, শৈশবের স্মৃতি অতি মধুর, শৈশবের স্মৃতি অতি মধুর। তারপরে মানব দিয়ে বাক্য রচনা, মানব সভ্যতা গতিশীল, মানব সভ্যতা গতিশীল। তারপরে রক্ষা দিয়ে বাক্য রচনা, প্রকৃতিকে রক্ষা করা আমাদের কর্তব্য, প্রকৃতিকে রক্ষা করা আমাদের কর্তব্য। অধিকার দিয়ে বাক্য রচনা, পৃথিবীতে সকলের সমান অধিকার, পৃথিবীতে সকলের সমান অধিকার। তারপরে সম্বল দিয়ে বাক্য রচনা, সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়ানো উচিত, সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়ানো উচিত। এরপর প্রতিষ্ঠা দিয়ে বাক্য রচনা, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এবার আমরা চলে আসবো 6 দাগে দেখো বলা হয়েছে যে নিচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো, অর্থাৎ নিচে যে শব্দগুলি দেওয়া রয়েছে সেগুলির সন্ধি বিচ্ছেদ করতে হবে। তো 6 দাগের উত্তর কি হবে তোমরা এখান থেকে দেখে নাও। তো 6 দাগের উত্তরগুলি এমন হবে, মনোহর, মন যুক্ত হর, তারপরে বিসর্গ, এই বিসর্গটা কিন্তু অবশ্যই দিতে হবে, মন যুক্ত হর, মনোহর। তারপরে আছে মনস্কাম, যুক্ত কাম, মনস্কাম। তো এখানে যদি বিসর্গ থাকে সেটার উচ্চারণ হবে এইভাবে টেনে উচ্চারণ হবে, যুক্ত কাম, মনস্কাম। তারপরে আছে ব্যর্থ এর সন্ধি বিচ্ছেদ যুক্ত অর্থ ব্যর্থ। তারপরে সিংহাসন, সিংহযুক্ত আসন, সিংহাসন। তারপরে প্রতিষ্ঠা, প্রতিযুক্ত ইষ্ঠা, রস্যই পেট কাটা শয় ঠয় আকার, ইষ্ঠা বা পেট কাটা বা মধ্যাহ্ন শয় ঠয় আকার, ইষ্ঠা। তারপরে সমুজ্জ্বল, যুক্ত যুক্ত জল। দেখো এখানে কিন্তু 3টে ভাগে ভাগ করা হচ্ছে সন্ধি বিচ্ছেদে, ময় হসন্ত, এই হসন্তটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু উত্তর ভুল হবে। এখানে হসন্ত, এখানে বিসর্গ, এগুলো অবশ্যই মাথায় রাখবে। এখানে ময় হসন্ত দেবে, যুক্ত রস্যৌ খণ্ডত্ব, যুক্ত বর্গ জয় বয় ল, জল, যুক্ত যুক্ত জল, সমুজ্জ্বল। তারপরে প্রস্তরের সন্ধি বিচ্ছেদ হবে যুক্ত তর, প্রস্তর, দিয়ে বিসর্গ তারপরে তর, প্রস্তর। তারপর আমাদের 7 দাগে বলেছে যে নিচের শব্দগুলির গদ্যরূপ লেখো, গদ্যরূপ অর্থাৎ কথ্য রূপ। আমরা যেমন কবিতার একটা ভাষা দেখি ছন্দযুক্ত কবিতার ভাষা, যেগুলো পড়তে আমাদের অত্যন্ত ভালো লাগে, যেগুলো ছন্দ মিলিয়ে বলা হয়, কিন্তু গদ্য রূপটা অনেকটা আলাদা, অনেকটা আমরা যেমনভাবে কথা বলছি বা গদ্যের ভাষা বা গল্পের ভাষাকে যেটা বলা যায় সেটা। তো আমাদের এগুলো সব গদ্য রূপ লিখতে হবে। তো আপনার এটার গদ্যরূপ হবে কি নিজের, আপনার এই শব্দের গদ্যরূপ হবে নিজের। রচি এই শব্দের গদ্যরূপ হবে রচনা করি, রচি শব্দের গদ্যরূপ হবে রচনা করি। তরে শব্দের গদ্যরূপ হবে জন্য। খসিচের শব্দের গদ্যরূপ হবে খসে পড়েছে। তারপরে ভূমে এই শব্দটির গদ্যরূপ মাটিতে বা ভূমিতে। আছিল এই শব্দটির গদ্যরূপ ছিল। হেরো এই শব্দটির অর্থ হচ্ছে দেখো। এরপরে আমাদের 8 দাগে বলেছে সমার্থক শব্দ লেখো। সমার্থক শব্দের অর্থ হচ্ছে একই অর্থযুক্ত অন্য শব্দ, অর্থাৎ আমাদের যে শব্দটা দেওয়া থাকবে আমরা সেই শব্দটার বদলে অন্য একটি শব্দ লিখব, কিন্তু সেই শব্দটার মানেও এই আগের শব্দটার যা মানে তাই হবে, অর্থাৎ আমরা যে শব্দটি বদলে লিখব সেই শব্দটির অর্থ একই হবে প্রথম শব্দটির মতোই। দেখো মন এই শব্দটির সমার্থক শব্দ হচ্ছে চিত্ত, এই চিত্ত এর অর্থও কিন্তু মন। তাহলে মন শব্দের সমার্থক শব্দ কি চিত্ত। হর্ম এই শব্দটির সমার্থক শব্দ সৌধ। মূঢ় এই শব্দটির সমার্থক শব্দ নির্বোধ, মূঢ় শব্দের সমার্থক শব্দ নির্বোধ। দরিদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে গরিব। আর নদী শব্দের সমার্থক শব্দ তটিনী। এরপর আমরা চলে আসবো 9 দাগের প্রশ্নে। বলা হয়েছে কি নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও।
নয়ের এক দাগের প্রশ্ন আমাদের বলা হয়েছে স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা। আমরা অবশ্যই জানি যে স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের লেখা। দেখো এখানে স্মৃতিচিহ্নতে ইনভাইটেড কমা দেওয়া হয়েছে। যখন কোনো কাব্যগ্রন্থের নাম আমরা লিখব, যখন কোনো গ্রন্থের নাম লিখব, সেটা কিন্তু আমাদের ইনভাইটেড কমার আন্ডারে লিখতে হবে। তো স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের লেখা। নয়ের দুই, কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এই প্রশ্নটার বিষয়ে দু একটা কথা বলার, সেটা হলো এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য যে সমস্ত তথ্য আমি সংগ্রহ করেছিলাম, সেক্ষেত্রে আমি এই প্রশ্নের উত্তরটা নিয়ে একটু সমস্যায় পড়েছিলাম, কারণ বেশ কিছু বইতে এই প্রশ্নের উত্তরটা একটু অন্য রকমের দেওয়া আছে। তো তোমরা কনফিউশনে পড়ে যেতে পারো। সেক্ষেত্রে কিছু বইতে এটার আলোক সঙ্গীত দেওয়া রয়েছে। আলোক সঙ্গীতে তার পরবর্তী যে কাব্যগ্রন্থটির মধ্যে তার সনেট ধর্মী, তার গীতিধর্মী গান কবিতাগুলোকে রাখা হয়েছিল, এর জন্য সেটা আলোক সঙ্গীত হিসেবেও ব্যবহার করতে পারো। কিন্তু এখানে তার কাব্যগ্রন্থ হচ্ছে নির্মাল্য। এটা আমি এখানে উত্তর করেছি নির্মাল্য। তোমরা এই প্রশ্নটার উত্তর এভাবেই লিখতে পারো যে কবিতাটি তার নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবিতাটি তার নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, এটা লিখলেও কিন্তু ভুল হবে না। তারপরে নয়ের তিন, কবিতাটি কি জাতীয় রচনা। কবিতাটি সনেট জাতীয় রচনা। কবিতাটি কি সনেট জাতীয় রচনা। তারপরে নয়ের চার দাগের প্রশ্ন, কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। এর উত্তর হবে যারা সৌধ নির্মাণ করে চিরস্মরণীয় হতে চেয়েছেন। যারা সৌধ নির্মাণ করে চিরস্মরণীয় হতে চেয়েছেন, কবিতায় কবি তাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। কবিতায় কবি তাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। এরপর নয়ের পাঁচ, তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়। এর উত্তর হবে তাদের স্মৃতি সময়ের স্রোতে লুপ্ত হয়ে যায়। তাদের স্মৃতি সময়ের স্রোতে লুপ্ত হয়ে যায়। তারপরে নয়ের ছয় দাগের প্রশ্ন, কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। উত্তর, যারা নিজেদের কর্মের দ্বারা মানুষের হৃদয়ে নিজের আসন প্রতিষ্ঠা করতে পারে। যারা নিজেদের কর্মের দ্বারা মানুষের হৃদয়ে নিজের আসন প্রতিষ্ঠা করতে পারে, তারাই মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। তারাই মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। কালকে কবিতায় কিসের সাথে তুলনা করা হয়েছে। এর উত্তর হবে কালকে কবিতায় নদীর স্রোতের সাথে তুলনা করা হয়েছে। কালকে কবিতায় নদীর স্রোতের সাথে তুলনা করা হয়েছে। কাল শব্দের অর্থ হচ্ছে সময়। এই সময়কে কবিতায় কবি নদীর স্রোতের সাথে তুলনা করেছেন। অর্থাৎ নদীর স্রোত যেমন কখনো থেমে থাকে না, সময়ও কখনো থেমে থাকে না। তারপরে নয়ের আট দাগ, কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন। এর উত্তর হবে কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি হারিয়ে যাওয়া স্মৃতিকে বুঝিয়েছেন। কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি হারিয়ে যাওয়া স্মৃতিকে বুঝিয়েছেন। এরপর 10 দাগে আমাদের বলেছে যে 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে 3-4টি বাক্যে উত্তর দিতে হবে। তো 10-এর 1 দাগে আমাদের প্রশ্ন করা হয়েছে কি, ওরা ভেবেছিল মনে। এটা কিন্তু প্রশ্ন নয়, এটা হচ্ছে কবিতার অংশ। এই অংশ থেকে এবার আমাদের প্রশ্ন দেবে। ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে। এখানে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে, আর তারা কি ভেবেছিল। দেখো এই প্রশ্নের দুটো পার্ট, কাদের কথা বলা হয়েছে আর তারা কি ভেবেছিল। তো এখানে তোমরা পয়েন্ট করতে পারো প্রথম পয়েন্ট যে ওরা কারা অর্থাৎ কাদের কথা এখানে বলা হয়েছে, এখানে প্রথম পয়েন্ট করতে পারো। এভাবে তোমরা অবশ্যই লিখতে পারো, বা নিজেদের মতন করে আমি যেভাবে বলে দিচ্ছি শুধু উত্তরটুকুও লিখে নিতে পারো। তো এভাবে লিখলে ভালো হয় যে ওরা কারা, এরকম তোমরা একটা পয়েন্ট করে নিলে। এখানে একটা বক্স করে পয়েন্টটা এখানে লিখবে যে ওরা কারা। তারপরে এর উত্তর লিখবে ওরা বলতে, ওরাটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, কারণ এই ওরা শব্দটা আমরা কবিতা থেকে হুবহু নিয়েছি। ওরা বলতে সেই সব মানুষদের কথা বলা হয়েছে। ওরা বলতে সেই সব মানুষদের কথা বলা হয়েছে যারা এখানে হবে যারা ধন সম্পদের সাহায্যে সৌধ নির্মাণ করে নিজেদের চিরস্মরণীয় করে রাখতে চায়। ওরা বলতে সেই সব মানুষদের কথা বলা হয়েছে যারা ধন সম্পদের সাহায্যে সৌধ নির্মাণ করে নিজেদের চিরস্মরণীয় করে রাখতে চায়। এর পরের পয়েন্ট দেখো, ওরা কি ভেবেছিল। ওরা ভেবেছিল ইট পাথরের অট্টালিকা নির্মাণ করলেই, এখানে আরেকটা হবে, ওরা ভেবেছিল ইট পাথরের অট্টালিকা নির্মাণ করলেই পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকা যায়। ওরা ভেবেছিল ইট পাথরের অট্টালিকা নির্মাণ করলেই পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকা
যায়। ধন ঐশ্বর্যকেই তারা বড় সম্পদ ভেবেছিল। ধন ঐশ্বর্যকেই তারা বড় সম্পদ ভেবেছিল। 10-এর 2 দাগ, মূঢ় ওরা। কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? অর্থাৎ মূঢ় শব্দের অর্থ হচ্ছে বলদ বলা যেতে পারে, বা যাদের বুদ্ধি কম তাদের মূঢ় বলা যেতে পারে। তো আমাদের প্রশ্ন করা হয়েছে যে মূঢ়, কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি, অর্থাৎ তাদের নির্বোধ বলার কারণ কি? এটার উত্তর হবে কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় তাদের মূঢ় বলা হয়েছে কারণ কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় তাদের মূঢ় বলা হয়েছে কারণ তারা মনে করেছিল ধন ঐশ্বর্যের বলেই পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকা যায়। তারা মনে করেছিল ধন ঐশ্বর্যের বলেই পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকা যায়। তারা বোঝেনি মানব কল্যাণের কর্মই আসল। তারা বোঝেনি মানব কল্যাণের কর্মই আসল মন্ত্র চিরস্মরণীয় হয়ে থাকার। আসল মন্ত্র চিরস্মরণীয় হয়ে থাকার। এরপর 10-এর 3 দাগের প্রশ্ন, কে বা রক্ষা করে? কি রক্ষা করার কথা বলা হয়েছে? তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? এখানে আমাদের 2টো পার্টের প্রশ্ন। তো প্রথম পয়েন্ট করো যে কি রক্ষা করে, কি রক্ষা করে? এর উত্তর কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায়, এখানে কবিতার নাম লিখলে সেখানে অবশ্যই ইনভাইটেড কমা দেবে। কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় ইট পাথর নির্মিত অট্টালিকা, স্মৃতিসৌধ বা মিনার রক্ষা করার কথা বলা হয়েছে। কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় ইট পাথর নির্মিত অট্টালিকা, স্মৃতিসৌধ বা মিনার রক্ষা করার কথা বলা হয়েছে। তারপরের পয়েন্ট, রক্ষা সম্ভব নয় কেন? অর্থাৎ এগুলি রক্ষা সম্ভব নয় কেন? এটার উত্তর হবে শুধুমাত্র অর্থের বিনিময়ে রচিত সৌধ চিরস্থায়ী নয়। শুধুমাত্র অর্থের বিনিময়ে রচিত সৌধ চিরস্থায়ী নয়। জড়বস্তু সময়ের সাথে সাথে একদিন ক্ষয় হয়ে যায়। জড়বস্তু সময়ের সাথে সাথে একদিন ক্ষয় হয়ে যায়, তাই তা রক্ষা সম্ভব নয়। তাই তা রক্ষা সম্ভব নয়। অর্থাৎ আমরা ইট কাঠ পাথরের যতই বাড়ি তৈরি করি, অট্টালিকা নির্মাণ করি, সেগুলো জড়বস্তু। জড়বস্তু সময়ের সাথে সাথে একদিন না একদিন ক্ষয় হয়ে যাবেই, অর্থাৎ তাদের রক্ষা করা কখনোই সম্ভব নয়। এরপর 10-এর 4 দাগের প্রশ্ন, দরিদ্র আছিল তারা, কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? তো প্রথম পয়েন্ট, কাদের কথা বলা হয়েছে? এটার উত্তর হবে যে সমস্ত মহৎ মানুষ অপরের কল্যাণের জন্য মানুষকে ভালোবেসে মানুষের স্বার্থে, যে সমস্ত মহৎ মানুষ অপরের কল্যাণের জন্য মানুষকে ভালোবেসে মানুষের স্বার্থে নিজেদের সারা জীবন উৎসর্গ করে, নিজেদের সারা জীবন উৎসর্গ করে গেছেন, নিজেদের সারা জীবন উৎসর্গ করে গেছেন, এখানে একটা করে হবে, করে গেছেন। দরিদ্র আছিল তারা, দরিদ্র আছিল তারা বলতে সেই সব পরোপকারী মানুষদের কথাই বলা হয়েছে। দরিদ্র আছিল তারা, এটুকু ইনভাইটেড কমার মধ্যে রাখবে। দরিদ্র আছিল তারা বলতে সেই সব পরোপকারী মানুষদের কথাই বলা হয়েছে। আমি এটি আরেকবার বলছি যে যে সমস্ত মহৎ মানুষ অপরের কল্যাণের জন্য মানুষকে ভালোবেসে করে গেছেন, দরিদ্র আছিল তারা বলতে সেই সব পরোপকারী মানুষদের কথাই বলা হয়েছে। 10-এর 4 দাগের প্রশ্নেরই পরবর্তী পয়েন্ট, তাদের রাজত্ব অক্ষুণ্ণ কিভাবে? অর্থাৎ তাদের রাজত্ব এখনও অক্ষয়হীনভাবে কিভাবে রয়েছে, অক্ষয়ভাবে কিভাবে রয়েছে? তো এটার উত্তর হবে তারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য, তারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য আজীবন কাজের মাধ্যমে, মানুষের কল্যাণের জন্য আজীবন কাজের মাধ্যমে মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করতে সক্ষম হয়েছে। মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করতে সক্ষম হয়েছে। তাই মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, স্মৃতিতে তাদের রাজত্ব চিরকাল অক্ষুণ্ণ। তাই মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, স্মৃতিতে তাদের রাজত্ব চিরকাল অক্ষুণ্ণ। অর্থাৎ তারা মানুষের কল্যাণকারী কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান লাভ করেছে। এর জন্য তাদের রাজত্ব, অর্থাৎ তাদের স্মৃতির রাজত্ব মানুষের হৃদয়ে চিরকাল অক্ষুণ্ণ থাকবে। মানুষ তাদেরকে কখনো ভুলবেন না। এরপর 10-এর 5 দাগের প্রশ্ন, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়? কাল স্রোতে অর্থাৎ সময়ের স্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না, অর্থাৎ সেই সময়ের স্রোত কাদের স্মৃতিকে গ্রাস করতে পারে না?
দেখো এখানেও কিন্তু প্রশ্নের দুটো পার্ট, কিন্তু আমি আলাদা করে কোনো অংশের নাম রাখিনি, আমি আলাদা করে কোনো পয়েন্ট করিনি, কিন্তু আমি দুটো পার্টেই আমি অ্যান্সারটা করেছি। তোমরা প্রথমে একটা বক্স করে এটার উত্তর লেখো যে কালো স্রোতে স্বার্থপর, সাম্রাজ্যলোভী, আত্মপরায়ণ মানুষের নাম ধুয়ে যায়। কাল স্রোতে স্বার্থপর, সাম্রাজ্যলোভী, আত্মপরায়ণ মানুষের নাম ধুয়ে যায়, কারণ তারা আজীবন শুধুমাত্র নিজেকে নিয়েই ভাবে। তারপরের প্রশ্নের উত্তর যে তাদের স্মৃতি গ্রাস করতে পারে না, কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? কালস্রোত। সেই সমস্ত মহৎ কল্যাণকামী মানুষদের নাম কালস্রোত গ্রাস করতে পারে না। সেই সমস্ত মহৎ কল্যাণকামী মানুষের নাম কালস্রোত গ্রাস করতে পারে না যারা মানুষের সেবায়, মানুষের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছে, যারা মানুষের সেবায়, মানুষের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছে। এরপর 10-6 দাগ, মানব হৃদয়ভূমি করি অধিকার, কারা কিভাবে মানব হৃদয়ভূমি অধিকার করে? এই প্রশ্নের উত্তর কি হবে? মানব হৃদয়ভূমি অধিকার করে সমাজের কল্যাণকারী মানুষেরা। মানব হৃদয়ভূমি অধিকার করে সমাজের কল্যাণকারী মানুষেরা, যারা মানুষের সেবায় নিজেদের সারাটা জীবন উৎসর্গ করেছে, যারা মানুষের সেবায় নিজেদের সারাটা জীবন উৎসর্গ করেছে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, তারা তাদের কাজের মাধ্যমে মানুষের হৃদয়ভূমি অধিকার করে। তারা তাদের কাজের মাধ্যমে মানুষের হৃদয়ভূমি অধিকার করে। তাদের দূরদৃষ্টি সম্পন্ন মহৎ প্রচেষ্টা, তাদের দূরদৃষ্টি সম্পন্ন মহৎ প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুফল নিয়ে আসে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুফল নিয়ে আসে। এরপর 10-7 দাগের প্রশ্ন, কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন? তো 10-7 দাগের প্রশ্নের উত্তর, কবিতায় কবি কবিতায় কবি মানুষের কল্যাণকারী ব্যক্তিদের কাজের স্মৃতিকে অবিনশ্বর বলেছেন। কবিতায় কবি মানুষের কল্যাণকারী ব্যক্তিদের কাজের স্মৃতিকে অবিনশ্বর বলেছেন। অবিনশ্বর শব্দের অর্থ যার ক্ষয় বা মৃত্যু নেই। অবিনশ্বর শব্দের অর্থ যার ক্ষয় বা মৃত্যু নেই, অর্থাৎ সেই সমস্ত মহান মানুষদের স্মৃতি কখনো ক্ষয় হবে না এবং তা নিত্য সমুজ্জ্বল, অর্থাৎ প্রতিনিয়ত একইভাবে উজ্জ্বল, কারণ তাদের কর্মের দ্বারা মানুষের হৃদয়ে স্থান লাভ করেছে। কারণ তারা তাদের কর্মের দ্বারা মানুষের হৃদয়ে স্থান লাভ করেছে। এরপর 10-8 দাগের প্রশ্ন করা হয়েছে যে তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থা কোনটি? এটা কিন্তু তোমার মতামত চাওয়া হয়েছে, এটা তুমি নিজের মতন করে উত্তর লিখতে পারো বা এখান থেকেও লিখে নিতে পারো। তো 10-8 দাগের প্রশ্নটা আমি এভাবে লিখেছি, এর উত্তর, আমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থা হলো স্মরণীয় হওয়ার আশা না করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাওয়া। আমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থা হলো স্মরণীয় হওয়ার আশা না করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাওয়া। আমরা কেউই পৃথিবীতে চিরস্থায়ী নই, তবুও যতদিন ততদিন আমাদের শক্তি ও সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণকামী কর্মে নিজেদের নিযুক্ত করব। তবেই আমাদের কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকব। এরপর আমাদের 11 দাগে বলা হয়েছে যে স্মরণীয় কয়েকজন বাঙালি মনীষীর চিত্র ও বাণী সম্বলিত একটি চার্ট তৈরি করো। এটা কিন্তু তোমাদের নিজেদেরকে করতে হবে। আমি একটি কাজ করে দিচ্ছি, সেটা হলো আমি কিছু মনীষীদের বাণী বলে দিচ্ছি, বাণী তোমাদের লিখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে বাণীগুলো লিখে নেবে এবং তোমরা একটি চার্টে সেই সমস্ত মনীষীদের ছবি বসাবে, ছবির নিচে তোমরা এই বাণীটা লিখে দেবে। তো আমি 11 দাগের কয়েকজন মনীষীর বাণী লিখে দিচ্ছি। তো 11 দাগের জন্য তোমরা এটা লিখে নাও। নেতাজি সুভাষচন্দ্র বসু, তার বাণী কি? তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এখানে তোমরা যেটা করবে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আগে ওপরে একটা ছবি লাগাবে এবং তার নিচে ওপরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম লিখবে এবং তার নিচে কি করবে, এরকম একটা বাণী লিখে দেবে। এরপর তোমরা স্বামী বিবেকানন্দর একটা বাণী লিখে নাও, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তারপরে শ্রীরামকৃষ্ণ দেবের একটা বাণী লিখে নাও, যত মত তত পথ। এগুলো তোমরা ছবি দিয়ে তাদের নিচে বাণীগুলো বসাবে। এরপরে 12 দাগে এবং 13 দাগে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাদের নিজেদের থেকেই করতে হবে, তোমরা এগুলো নিজের থেকে চেষ্টা করবে। তবুও যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। তো এটাই ছিল স্মৃতিচিহ্ন কবিতার অনুশীলনী প্রশ্নোত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।